বড়বাজারের বিধ্বংসী আগুনের খবরের দিকে আপনাদের জানিয়ে রাখি, সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন। এজরা স্ট্রিটের গোডাউনে ভয়াবহ আগুন। বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে এই আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলেও। বড়বাজার 26 নম্বর এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউন, সেই গোডাউনেই সাত সকালে আগুন। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলেও এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা, ঘিঞ্জি এলাকা, এবং স্বাভাবিকভাবেই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদেরকে। এবং যে অংশে আগুন লেগেছে সেখানে একাধিক দোকান রয়েছে এবং দাহ্য পদার্থ ছিল বলেই কিন্তু এই আগুনের ভয়াবহতা এতটা বেশি রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছেছে এবং আপনাদের জানিয়ে রাখি ডিসি সেন্ট্রাল ঘটনাস্থলে পৌঁছেছেন। কি কারণে আগুন লেগেছে সেই বিষয়ে যেমন দেখা হচ্ছে, এবং আগুন নেভানোর জন্য তৎপরতাও যথেষ্ট রয়েছে। আশপাশে একাধিক বহুতল রয়েছে, সেই বহুতলেও কিন্তু আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। সকাল থেকেই বলা হচ্ছিল আগুন ছড়িয়েছে ও কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আর সরাসরি অন দ্য স্পট আমাদের দুই প্রতিনিধি রয়েছে, সান্নিক এবং সুদীপ্ত, দুজনেই রয়েছে। দুজনের কাছ থেকে আপডেট নেব কি পরিস্থিতি এখন রয়েছে। প্রথমেই সান্নিকের কাছে যাব। সান্নিক, সাত সকালে বিধ্বংসী আগুন, যেভাবে আগুন ছড়াচ্ছে, 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, কি পরিস্থিতি এখন এই মুহূর্তে? জুরেলা, কিছুক্ষণ আগেও তোমাকে ছবি দেখাচ্ছিলাম, এখনো আবারও তোমাকে সেই ছবিটাই দেখাবো। যে অংশে আগুন লেগেছিল, অর্থাৎ 26 নম্বর এজরা স্ট্রিট, মূলত এই আগুনের কেন্দ্রস্থল হিসেবে যেটাকে দমকল আধিকারিকরা মনে করছেন, সেই কেন্দ্রস্থল অব্দি পৌঁছতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তোমাকে দেখিয়ে রাখি, পাশে যে রাস্তা রয়েছে, এই রাস্তায় দমকল আধিকারিকরা তাদের ইঞ্জিন নিয়ে পৌঁছানোর পরে এই ভেতরের অংশটা, অর্থাৎ যে জায়গাটাতে বর্তমানে সব থেকে বেশি ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগেও কালো ধোঁয়ার প্রভাব বেশি থাকলেও এখন কিছুটা সাদা ধোঁয়াও দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের পথে, তেমনটা কিন্তু দমকল আধিকারিকরাও মনে করছেন সেক্ষেত্রে। কেননা যে অংশে আগুন লেগেছে মূলত এই বৈদ্যুতিক সামগ্রীর প্রচুর গুদাম থাকায় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি, কিন্তু দমকল আধিকারিকরা যেহেতু ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছন, সেক্ষেত্রে আশেপাশে যেহেতু ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, সেই অঞ্চলকে ফাঁকা করতে তারা খুব বেশি সময় লাগাননি। সেই কারণে হয়তো একটা বড় ক্ষয়ক্ষতি, অর্থাৎ প্রাণ, একেবারে স্বাভাবিকভাবে একটা বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা তো করা হচ্ছে এবং আগুনের কেন্দ্রস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আর এলাকার বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো একবার। আমরা দৌড়ে এসে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করলাম। ফায়ার ব্রিগেড এসে যখন তো খুব অল্প জায়গায় আগ লেগেছিল, যখন ফায়ার ব্রিগেড এসে অত সুস্তি, অত লেজি, এদের ব্রিটিশের ফায়ার সিস্টেম 1950 সালে, তো আস্তে আস্তে কাজ করলে পুরো মার্কেটটা জ্বলে গেছে। 100 মিটারে আছে ফায়ার ব্রিগেড। এদের সিস্টেম কি আছে, মতলব ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম। শুধু এরা করছে কি, জল মারছে, কোনো ফাস্ট সিস্টেম নেই, এদের কোনো অ্যাডভান্স সিস্টেম নেই। দমকলের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বড়বাজারে যে ছবি আপনারা দেখছেন, বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউন, সেই গোডাউনেই আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন। 26 নম্বর এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম, সেই গুদামেই আগুন লাগে। যে অংশে আগুন লেগেছে সেখানে একাধিক দাহ্য পদার্থও ছিল। আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। আমাদের অপর প্রতিনিধি অন দ্য স্পট সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। এই সুদীপ্তর কাছ থেকে একটু আপডেট নেব। সুদীপ্ত, কিছুক্ষণ আগে যে ছবি তুমি দেখাচ্ছিলে যে আগুন নেভানোর প্রক্রিয়া চলছে এবং বেগ পেতেও হচ্ছে দমকল কর্মীদের, এখন কি আপডেট, কি তুমি যে জায়গায় রয়েছে সেখানকার কি ছবি? দেখো, একদম ঘিঞ্জি এলাকা এই এজরা স্ট্রিট, যেখানে এই বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, তো একেবারে ঘিঞ্জি এলাকা। প্রায় 200টির বেশি দোকান রয়েছে এখানে, যেমনটাই বলছেন এলাকার মানুষজন। যেটা দেখা যাচ্ছিল যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু এখনো কোথাও কোথাও কম বেশি দেখাও যাচ্ছে এবং দমকল কর্মীরা তাদের কাজ কিন্তু করছেন। যেটা দেখা যাচ্ছে যে সিভিল ডিফেন্সের যারা কর্মী, তারাও কিন্তু যাতে মানুষজন সেই ঘটনাস্থলের ভেতরে না প্রবেশ করতে পারে, যাতে কিছু ঘটনা না ঘটে যায়, বিপত্তি না ঘটে, সেদিকে তারা নজর রেখেছেন এবং তাদের সাইড করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল তিনিও কিন্তু এসেছিলেন একটু আগেই এবং দমকল আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ঘটনার যে বৃত্তান্ত, ঘটনার পুঙ্খানুপুঙ্খ যে বৃত্তান্ত, সে কিন্তু জানার চেষ্টা করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে। এখনো পর্যন্ত দেখো, কুলিং ডাউন করার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু চলছে। দমকল কর্মীরা তারা কিন্তু সেই কাজ করছেন।
এবং এলাকার মানুষজন যেমনটা তারা খুব উগরে দিচ্ছিলেন, তারা বলছিলেন যে দমকল এত কাছে থাকা সত্ত্বেও কেন এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়লো, সেই প্রশ্ন যখন করেছিলাম দমকল আধিকারিককে, দমকল আধিকারিক পাল্টা একটি উত্তর দিয়েছিলেন। তিনি বলছিলেন যে যেহেতু ঘিঞ্জি এলাকা এবং একই সঙ্গে এখানে দাহ্য পদার্থ ছিল, তুমি দেখতেও পেয়েছিলে সেই ছবিতে যে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, অর্থাৎ দাহ্য পদার্থ ছিল, এবং সেই দাহ্য পদার্থ থাকার কারণেই যে আগুন, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে একেবারে ঘিঞ্জি সুদীপ্ত, আমাদের সঙ্গে এলাকা। থাকো, দমকলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। ভয়াবহ আগুন। অবশ্যই সব দেখ পাচ্ছি, কারণ ঘিঞ্জি গলি দেখতেই পাচ্ছেন কতটুকু প্যাসেজ। ভয়াবহ আগুন। অবশ্যই সব দেখ পাচ্ছি, কারণ ঘিঞ্জি গলি দেখতেই পাচ্ছেন কতটুকু প্যাসেজ। ভয়াবহ আগুন ঘিঞ্জি এলাকা, সেই কারণে স্বাভাবিকভাবেই প্যাসেজ পেতে অসুবিধা হচ্ছে, আর সেই কারণে কিন্তু আগুন নেভাতেও একটু সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের, দমকল আধিকারিকদের। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন রয়েছে। আবারও চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, অত্যন্ত ঘিঞ্জি এলাকা, প্রায় 200টার মতো দোকান রয়েছে এই এলাকাতে। তুমি এই যে জায়গায় রয়েছো সেখানকার ছবি একটু দেখতে চাইবো, এবং এই মুহূর্তে আপডেট আর কি পাওয়া যাচ্ছে? আগুন কি নিয়ন্ত্রণে রয়েছে সান্নিক? দেখো, আগুন নিয়ন্ত্রণে না এলেও এখনো পর্যন্ত আগুনের যা তীব্রতা, অন্তত গত 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে যে ছবি আমরা দেখতে পেয়েছি, সেই তুলনায় ধোঁয়ার যা তীব্রতা ছিল, সেইখানে ধোঁয়ার তীব্রতা কিছুটা হলেও কমেছে, তা অন্তত বলতে পারা যায়। তবে দমকল আধিকারিকদের প্রথম থেকেই উৎকণ্ঠা বাড়াচ্ছিল, যেহেতু অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, যেমনটা তুমি বলছিলে, প্রায় 200-র বেশি দোকান, কোটি কোটি টাকার ব্যবসা, সেই জায়গায় আগুন ছড়িয়ে পড়াটা একটা খুব সাধারণ বিষয়, এবং সেই জায়গাতে একটা জায়গার মধ্যে আগুনকে নিয়ন্ত্রণ করা বা ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে দমকল আধিকারিকদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ইতিমধ্যেই পাশের যে বহুতল, সেই বহুতলের ছবি আমরা দেখাচ্ছিলাম, সেখানেও আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে, কিন্তু যে জায়গাটাকে এই আগুনের কেন্দ্রবিন্দু বলে মনে করা হচ্ছিল, সেই জায়গাতে আগুনের তীব্রতা কিছুটা হলেও কমেছে, তার ধোঁয়ার তীব্রতা থেকে কিছুটা হলেও কিন্তু স্পষ্ট। যদিও দমকল আধিকারিকরা চেষ্টা চালাচ্ছেন একেবারে ভেতরের অংশে পৌঁছানোর জল নিয়ে। একেবারে সেই ছবি আমরা সান্নিকে দেখতে পাচ্ছি। আর এদিকে ষড়যন্ত্রের অভিযোগ দোকান মালিকের, অভিযোগ পাশের দোকানের মালিকের বিরুদ্ধে। আগেও নাকি লাগাতার হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ। দোকান না ছাড়লে আগুন লাগানোর হুমকি, এফআইআর এর তোড়জোড় দোকান মালিকের। आपका दुकान में क्या क्या सरंजाम था? इलेक्ट्रिक का अपना लैंप साइड आइटम था। बस पूछे, लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में, सबका এখানে কি ফায়ার এক্সটিংগুইশার ছিল? सब छिलो। চলে যাব সুদীপ্তর কাছে, আমাদের প্রতিনিধি রয়েছে। সুদীপ্ত, এ তো সাংঘাতিক অভিযোগ, ষড়যন্ত্রের অভিযোগ দোকান মালিকের বিরুদ্ধে, অভিযোগ পাশের দোকানের মালিকের বিরুদ্ধে। সুদীপ্ত, একদমই জুনেলা, দেখো 5:30 নাগাদ যখন আগুন লাগে এবং যখন পরিস্থিতি আগুন নেভানোর কাজ যখন চলছিল, ঠিক তখন যেই মুহূর্তে দেখা যাচ্ছিল যে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঠিক তারপরে যখন দোকান মালিকদের সঙ্গে কথা বললাম, তারা যেমনটা বলছেন যে দোকানে আগুন লাগে সেই দোকানটার পাশাপাশি আরো অনেক দোকান রয়েছে, অর্থাৎ একটি ট্রাস্ট রয়েছে, সেই আন্ডারেই কিন্তু সেই সমস্ত দোকানগুলি রয়েছে। ঠিক তার পাশে, অর্থাৎ এই যে গ্যাপ, তার ঠিক পাশেই যে দোকানগুলি, সেটি আরও একটি ট্রাস্টে, এবং তারই একজন কর্মকর্তা, তিনি যেমনটা বারে বারে বলতেন পাশের ট্রাস্টের কাছে যে এই তার লিজ নেওয়া রয়েছে, আপনারা ছেড়ে দিন, এবং ছেড়ে দিলে পরে আপনারা এই জায়গাটা আমরা নেব, এবং না হলে পরে আগুন ধরিয়ে দেব, এমনটাই অভিযোগ করছেন আরও একটি দোকানদার। অর্থাৎ যে দোকানে আগুন লাগে তার পাশে থাকা আরও একটি দোকানের মালিক মোহাম্মদ ইফতিকার, তিনি বলছেন যে প্রায়শই তাকে কিন্তু হুমকি দেওয়া হতো, তাদের হুমকি দেওয়া হতো, এবং তারা এফআইআর পর্যন্ত করবেন বলে এমনটা জানাচ্ছেন। জুনেলা, একেবারে সুদীপ্ত, কি অভিযোগ আমরা শুনবো একবার। এটা পুরো ইলেকট্রিক্যাল মার্কেট আছে। কি মনে হচ্ছে, শর্ট সার্কিট থেকে নাকি না কোনো চক্রান্ত? চক্রান্ত তো হতেই পারে, কেন এই যে পাশে বিল্ডিং এর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন দিয়ে একটা মামলা চলছে, আজকে 25-30 বছর দিয়ে। অনেকবার ধমকি দিয়েছে, সুরেশ কুমার ডাগাও তার নাম হচ্ছে, অনেকবার আমাদেরকে হুমকি দিয়েছে আমরা আগুন লাগিয়ে দিব, এই করবো এই করবো। অনেকবার খালি করানোর চেষ্টা করেছে, জালি সাইন করে বলছে আমি লিজ নিয়ে রেখেছি, ওরই চক্রান্ত হতে পারে, আমরা এফআইআর করবো ওর এগেন্সে।
সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের গোডাউনে ভয়াবহ আগুন। 26 নম্বর এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে ভয়াবহ আগুন। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই, কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে প্রক্রিয়া চালাচ্ছে। আগুন চালাচ্ছে আশপাশের বহুতল কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকায়। যে অংশে আগুন লেগেছে সেখানে একাধিক দাহ্য পদার্থ ছিল, আর সেই কারণেই কিন্তু আগুন ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং ঘিঞ্জি এলাকা স্বাভাবিকভাবেই এলাকা দমকল কর্মীদেরকে বেগ পেতে হচ্ছে আগুন নেভানোর জন্য। এরই পাশাপাশি আরও একটি বিষয় উঠে আসছে, ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন দোকান মালিকরা। অভিযোগ, পাশের দোকানের মালিকের বিরুদ্ধে আগেই নাকি লাগাতার হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। দোকান না ছাড়লে আগুন লাগানোর হুমকি, এফআইআর তোড়জোড় দোকান মালিকের। আর এই খবরের মধ্যেই আমরা আবারও পরিবর্তন নয়, পাটলিপুত্রে প্রত্যাবর্তন। ফের পাটনা তখতে নীতিশ কুমার। সুশাসন বাবুর ওপরেই আস্থা দেখালো বিহার। तो हर सीएम के नासा उतार दिए हो। টানা প্রায় 20 বছরের মুখ্যমন্ত্রী, অনেকে ভেবেছিলেন এবার কাঁটা হবে সরকার বিরোধী হাওয়া, কিন্তু হলো তার উল্টো। সরকার বিরোধী হাওয়ায় একেবারে হাওয়া। বিহারে এনডিএর সুনামি। 2025 পাটনার ফের নীতিশ। বিহারে এনডিএ রেকর্ড জয় ছিল 2010 সালে। সেবার তারা 206 আসনে জয়ী হয়। এবারও বিহারে এনডিএর ঝড়। बिहार की जनता का आभार व्यक्त करना चाहते हैं, जिन्होंने ये बता दिया है कि नीतीश कुमार जी सुशासन का प्रतीक हैं और तेजस्वी यादव जंगल राज का पर्याय है। बिहार की जनता को एक सुखी समृद्ध बिहार चाहिए। बिहार की जनता ने विकास पुरुष नीतीश कुमार जी को पुनः एक बार फिर से अपना मुख्यमंत्री चुना है। বিহারে নীতিশ যখন যার হাত ধরেছে তার হাতেই জয়ের লাড্ডু। 2005 এবং 2010 এনডিএ জোটে নীতিশ, বিহারে ক্ষমতায় এনডিএ। 2015 সাল লালুর সঙ্গে নীতিশ, বিহারে ক্ষমতায় মহাজোট। 2020 এবং এবার 2025 এনডিএর সঙ্গে নীতিশ, আবারও ক্ষমতায় এনডিএ। এই ট্র্যাক রেকর্ড দেখে অনেকে বলছেন বিহারের ভোটের সিনেমায় নীতিশ কুমার যেন শাহরুখ খান, এনকে যেন এসআরকে। ভোট হলেই যিনি বলতে পারেন मैं हूं ना। लोग तो पहले ही से कर रहे थे, जिस समय फर्स्ट चुनाव हुआ 6 नवंबर को और संपुष्ट हो गया 11 को, हम लोग ये जरूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एनडीए की सरकार बनेगी और नीतीश कुमार ही हमारे मुख्यमंत्री होंगे। বিহার অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছে, কিন্তু নীতিশ কুমারের মতো আর কেউ নন। এবারও মুখ্যমন্ত্রী হলে নয় করে তিনি 10 বার বিহারের তখতে। বিহারে নীতিশ একেবারে 10-এ 10। নিউজ 18 বাংলা। বিহারে এনডিএর বিপুল জয়। কোন কোন ফ্যাক্টরে এই জয় এলো, পাটলিপুত্রের পাটিগণিত কি বলছে দেখুন। বিহারের ভোট মানেই জাতপাতের অঙ্ক, কিন্তু এবার সে সবকে পিছনে ঠেলে মহিলা ভোটই বড় ফ্যাক্টর হয়ে গেল। মহিলাদের সমর্থনেই এনডিএ রথ ছুটেছে ঝড়ের গতিতে। গতবার মহিলা ভোট পড়েছিল 59.69%, এবার সেটা এক ধাক্কায় প্রায় 12% বেড়ে 71.6%। এবার পুরুষ ভোট পড়েছে 62.98%, মহিলা ভোট প্রায় 8% বেশি, 71.6%। ভোটের ফলেই স্পষ্ট এই মহিলা ভোটারদের বেশিরভাগেরই সমর্থন পেয়েছে এনডিএ। ভোটের আগে প্রতি পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছিলেন নীতিশ কুমার, যাতে তারা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। এর জন্য খরচ প্রায় 30,000 কোটি টাকা। আর ডিভিডেন্ড, ভোটে বিপুল জয়।
अच्छी सरकार हम लोगों ने चुना और ये विकास की जीत है, ये महिलाओं की जीत है। রাজনীতির সমীকরণে বিহারে মূলত 6টি অঞ্চল, এক এক জায়গায় এক এক অঙ্ক, সব অঞ্চলেই বাজিমাত করেছে এনডিএ। তিরহুত মূলত এনডিএর গড়। ভোটের ক্ষেত্রে ধর্ম এখানে ফ্যাক্টর। 900 কোটি টাকা খরচে এখানে সীতা মন্দির বানাচ্ছে মোদী সরকার। গতবার এখানে 18 আসন পেয়েছিল মহাজোট, এবার তাদের থেকে 14টি আসন ছিনিয়ে নিয়েছে এনডিএ। মহাজোট কমে হয়েছে 4 আর এনডিএ বেড়ে 45। ধর্মকে সামনে রেখেই মিথিলাঞ্চলে বরাবর ভালো ফল করে এনডিএ। গতবারের তুলনায় এবারের ভোটে মহাজোটের থেকে 8টি আসন ছিনিয়ে নিয়েছে এনডিএ। এবারের ভোটে মিথিলাঞ্চলে মহাজোটের আসন কমে 9 এবং এনডিএর আসন বেড়ে 41। এসআইআর এর প্রভাবে মগধে প্রায় 3% ভোট বেড়েছে। শুধু পাটনাতেই ভোট বেড়েছে 1 লক্ষের বেশি, যার পুরো লাভ পেয়েছে এনডিএ। গতবার মহাজোটের জেতা 20টি আসন এবার ছিনিয়ে নিয়েছে এনডিএ। মহাজোটের আসন এবার কমে 10 আর এনডিএর আসন বেড়ে 37। সীমাঞ্চলে গড়ে 50% মুসলিম। আসাদউদ্দিন ওয়াইসির মিম এখানে বড় ফ্যাক্টর। বিহারের এসআইআরে এখান থেকেই সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। এই সীমাঞ্চলে বরাবরই ভালো ফল করে আরজেডি, সেখানেও এবার তাদের ধাক্কা দিয়েছে এনডিএ। গতবারের তুলনায় এবার এনডিএর কাছে 2টি আসন খুইয়েছে মহাজোট। এবারের ভোটে সীমাঞ্চল থেকে মহাজোটের মাত্র 5 আসন আর এনডিএর আসন বেড়ে 14। ভোজপুরের জাতপাত ফ্যাক্টর, সিপিআইএমএল ফ্যাক্টর। গত বছর মহাজোট এখানে ভালো ফল করে, কিন্তু এবার এনডিএ মহাজোটের ভোট ব্যাংকে থাবা বসিয়েছে। 28টি আসন মহাজোট থেকে চলে গিয়েছে এনডিএর পকেটে। ভোজপুর থেকে মহাজোটের প্রাপ্ত আসন এবার 6 আর এনডিএর আসন বেড়ে 39। অঙ্গপ্রদেশ মূলত এনডিএর ঘাঁটি। এবারের ভোটে কোনো মতে একটি আসনে অস্তিত্ব টিকিয়ে রেখেছে মহাজোট। তাদের 8 আসন ছিনিয়ে নিয়ে এনডিএ এখানে 26। নিউজ 18 বাংলা। এসআইআর এর পর বিহারে বিধানসভা ভোট। ইভিএম খুলতেই এনডিএর দাপট। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। অনেকের মতে এই ভোট জিততে বিজেপির বড় হাতিয়ার এসআইআর। পাল্টা আসরে তৃণমূল। বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে। অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা আমরা হারাবো। बिहार की जीत हमारी है। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন, আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন। সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, সব প্রদেশের মানুষ এখানে থাকেন, একসঙ্গে মিলেমিশে থাকে। এটা আপনাদের সহ্য হচ্ছে। আমরা নাকি সবাই রোহিঙ্গা, আমরা নাকি সকলেই বাংলাদেশ। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট। এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা, এটা কিন্তু বাংলা টলারেট করবে না। এসআইআর ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পরে ভোট হয়েছে বিহারে। ফল বেরোতেই এনডিএর দাপট। বিহারে এসআইআর এ প্রায় 40 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর কি কোনো প্রভাব পড়েছে ভোটের ফলে? ये लड़ाई बीजेपी, कांग्रेस, आरजेडी, जेडीयू की नहीं रही। अब ये लड़ाई सीधा सीधा ज्ञानेश कुमार गुप्ता और भारत की जनता की लड़ाई। বিহারে এসআইআর এর পর ভোট, বড় জয় পেয়েছে এনডিএ। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেই ভোটে বিজেপির হাতিয়ার এসআইআর। व्यापक 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 गेरुआ झड़। बिहार का जीत हमारी है, आप बंगाल का बारी है। বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে। অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা আমরা হারাবো।
পরিষ্কার করব পশ্চিম বাংলায়। 2021-এ নন্দীগ্রাম যা করেছে 2026-এ গোটা বাংলা তাই করবে। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। বিজেপি যে নেতারা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন, তারা অকারণ পরিশ্রম করছেন। বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন, আছেন, থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে। বিহারে এসআর সম্পন্ন হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না, এখনো কোনো কমপ্লেন নেই, আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। এসআর একটা রেগুলার প্র্যাকটিস, তো এতে মানুষকে ভয় পাওয়ানোর কিছু নেই। যারা করছেন তারা ভয় থেকে করছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি। এসআইআর করে যে বিরাট অ্যাক্টিভিটি করে দেবো বলে হুঙ্কার দিচ্ছে মাঝে মাঝে, এটা যেখানেই সম্ভব হোক না কেন, পশ্চিমবঙ্গের সম্ভব। নিউজ 18 বাংলা।